সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ক্যাপশন দেখে অনেকে আমাকে নিশ্চয়ই বকাবকি করার জন্য ভিডিওতে ক্লিক করেছেন। তো আমি প্রমাণ করে দিচ্ছি যে আমার ক্যাপশনটা কেন যৌক্তিক, কেন চিল্লাচিল্লি কইরা আসলে ধর্ষণের বিচার পাওয়া যাবে না। আর ধর্ষণ এই দেশে এই মুহূর্তে খুবই যৎসামান্য একটা ব্যাপার, খুবই সামান্য একটা ব্যাপার। কেন আমি প্রমাণ দিচ্ছি, আপনি ধৈর্য সহকারে একটু ভিডিওটা শুনে যান। তো মূল ঘটনাটা আগে বলে নেই। যে ঘটনা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, অনার্স পূর্ব শিক্ষার্থী, তিনি আপনার ধর্ষিত হয়েছেন। ধর্ষিত হওয়ার ঘটনাটা হচ্ছে যে তিনি ক্লাস শেষে মেবি ঢাকা ইউনিভার্সিটির বাসে করে তিনি তার আবাসস্থলে যান। আবাসস্থলে যাওয়ার জন্য তিনি কুর্মিটোলাতে ঢাকা ইউনিভার্সিটির বাস থেকে নামেন। নামার কিছুক্ষণ পরেই আপনার অজ্ঞাত পরিচয়ধারী একজন অথবা দুইজন যুবক তাকে পেছন থেকে জোর করে ধরে তাকে আসলে কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারপরে উপর্যুপরি তাকে তারা ধর্ষণ করে, শারীরিকভাবে তাকে তারা লাঞ্ছিত করে। লাঞ্ছিত করার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারানোর পরে কিছু সময় পর যখন তার জ্ঞান ফিরে, তিনি দেখেন তিনি কোনো একটা নির্জন স্থানে পড়ে আছেন। পরবর্তী সময় সেইখান থেকে তিনি সিএনজিতে করে ঢাকা ইউনিভার্সিটিতে আসেন। আসার পরে তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের যে ইমার্জেন্সি সেক্টর আছে সেইখানে তাকে ভর্তি করান। আর এরই ধারাবাহিকতায় বিষয়টা নিয়ে ঢাকা ইউনিভার্সিটি সহ বর্তমানে সারা বাংলাদেশের ইউনিভার্সিটি লেভেলে বিষয়টা নিয়ে আন্দোলন হচ্ছে। ছাত্রছাত্রীরা এই ধর্ষণের বিচার চাচ্ছে। আর ইভেন এটার পক্ষে ডাকসুর যে ভিপি আছেন, নূর আছেন, বা সাধারণ সম্পাদক সাদ্দাম আছেন, বা ছাত্রলীগের শাখার যারা এখানে আছেন, সবাই কিন্তু আন্দোলনটাতে একাত্মতা ঘোষণা করেছেন। আর সবাই একটা ব্যানারে এসে আন্দোলনটা করছেন। এটা যথেষ্ট পজিটিভ দিক এদিক থেকে, যে কোনো একটা জায়গায় তো এসে সবাই একসাথে হয়েছে। এখন এইটার বিচার হওয়া কেন জরুরি, অথবা এটার বিচার আদৌ কি হবে কিনা। আপনি দেখেন আমাদের বাংলাদেশে এখন সব কিছুর একটা সেক্টর গঠন করা হয়েছে। ছাত্রদের একটা সেক্টর আছে, পোশাক শ্রমজীবীর একটা সেক্টর আছে, শ্রমিকদের সেক্টর আছে, কিন্তু সাধারণ মানুষদের তাদের কোনো সেক্টর নাই। যখন কোনো ছাত্রের উপরে হামলা হয় তখন ছাত্র ইউনিয়ন পরিষদগুলো সহ ইউনিভার্সিটিগুলো যতটা সোচ্চার হয় একটা আন্দোলন নিয়ে, বাট যখন কোনো সাধারণ মানুষের উপরে এই সেম ঘটনাটা হয় তখন কিন্তু এই ধরনের বড় কোনো আন্দোলনের প্ল্যাটফর্ম আমরা সচরাচর চোখে দেখি না। আর বর্তমানে ছাত্র সমাজের যে আন্দোলন ছিল, একটা সময় ছাত্র সমাজের আন্দোলনের বিষয় ছিল সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। এখন ছাত্ররা আপনার রাজনৈতিক বেড়াজালে পড়ে তারাও আসলে আন্দোলনের মধ্যে কোথায় সম্পৃক্ত হবে আর কোথায় হবে না, তারা আলাদা আলাদা একটা ফিল্ড আপনার সিলেক্ট করে নিয়েছে। যার কারণে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত হয় না। কারণ হচ্ছে, যখন সাধারণ মরিয়মরা ধর্ষিত হয়, আপনার রেশমারা ধর্ষিত হয়, জরিনারা ধর্ষিত হয়, তখন কিন্তু আমরা এই ছাত্র সংগঠনগুলোকে পাশে পাই না। তার মানে এই না যে এই ধর্ষণকে আমরা সাপোর্ট করি। আমরা সাধারণ মানুষের জায়গা থেকে আমরা আমাদের প্রতিবাদের জায়গা বলে যাব। এখন আরেকটা জিনিস আপনি দেখবেন, যখনই এই দেশে ধর্ষণ হয়, দুইটা শ্রেণীর মানুষকে আপনি আবার খুব বেশি মিডিয়াতে দেখবেন বা সমাজের মধ্যে তাদের আনাগোনা দেখবেন। একটা শ্রেণী হচ্ছে এই নারীর পোশাক নিয়ে আমরা সমালোচনা করব, যেমন হচ্ছে এই মেয়েটাকে আপনার মিনি স্কার্ট পরছে নাকি তার পোশাক সে বোরকা পরে না, অথবা সে কি খুব যৌন উত্তেজনাকারী পোশাক পরে, অথবা তার কি 8-10টা বয়ফ্রেন্ড আছে কিনা। এটার পক্ষে একটা মানুষ আমরা আছি যারা এই ধরনের সমস্যাগুলো খুঁজি। আর আরেকটা শ্রেণী আছে যে তারা ভাবে যে এই ধর্ষণের জন্য আপনার পুরুষরা দায়ী, এর বাইরে তারা আসলে কিছু বুঝতে চায় না। কিন্তু যেই পয়েন্টগুলোকে আসলে এখানে ফাইন্ড আউট করা হয়, আপনি যদি ইউরোপ আমেরিকার দেশগুলোতে দেখেন যে সেইখানে একদম প্রায় উলঙ্গ অবস্থায় থাকে, বাট তাদের ধর্ষণের পরিমাণ কত। নাম্বার 2 হচ্ছে, যদি পোশাকই ধর্ষণের জন্য দায়ী হতো তাহলে 40 দিনের, 2 মাসের, 5 মাসের, 1 বছরের, 2 বছরের একটা বাচ্চা শিশু, তাকে যিনি ধর্ষণ করেন তার কাছে কি আসলে পোশাক ইম্পর্ট্যান্ট? এখন আপনি দেখেন যে এই যে টোটাল সার্কুলেশনটা হচ্ছে, সেটার পিছনে কারণটা কোথায়? একটাই কারণ, আপনি দেখবেন সমাজে যে কোনো ধর্মে একটা জিনিস খুব কমন আছে। আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, ইয়াহুদি হন, আপনি প্রত্যেক ধর্মে একটা বিষয় কমন পাবেন, সেটা হচ্ছে ভয়। যে কোনো পাপের ব্যাপারে প্রত্যেকটা ধর্মে খুব বড় বড় শাস্তির কথা হিসাবে জাহান্নাম, নরক, তারপর হচ্ছে যে আপনার যেটাই বলেন আপনি এরকম ধরনের বড় বড় দেওয়া আছে। হ্যাঁ, এই যে ভয়গুলা দিয়ে মানুষকে আসলে চাচ্ছিল যে মানুষের বিবেকটাকে সজাগ রেখে অপরাধবোধের জায়গাটার ভিতরে একটা ভয় ক্রিয়েট করে, যাতে সে অপরাধ থেকে বিরত থাকে। কিন্তু বেসিক্যালি এই যে ভয়টা, এটা তো আর মানে এখন তো কাজ করতেছে না, কারণ মানুষের মধ্যে ধর্মীয় নীতিগত যে বোধ আছে বা নৈতিকতার বোধ, সেটা তো শেষ।
তাহলে হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইনের শতভাগ প্রয়োগ করে আপনার এই ধর্ষণের ব্যাপারে যে শাস্তিগুলো আছে সেগুলোকে যদি আপনার বাস্তবায়ন করতে পারে, তাহলে ধর্ষকদের মনে কিছুটা ভয় সৃষ্টি হবে। ফর এক্সাম্পল, আপনি দেখেন সৌদিতে ধর্ষণের শাস্তি আপনার কি হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন আমাদের দেশে যখনই কোনো কিছু হয় তখন আমরা বলি যে সৌদির এই আইনটা কেন আমাদের এখানে চালু করা হয় না। আসলেই কেন হয় না? আপনি স্বাধীনতার ইতিহাসের পর থেকে এই পর্যন্ত দেখেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যেই সরকার যখন ক্ষমতায় ছিল ধর্ষণ কি কখনো হয় নাই এমন ঘটনা হয়েছে? হয়েছে। হাজার হাজার ধর্ষণ হয়েছে, কিন্তু শাস্তি শাস্তি দেওয়ার সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থানাতে যখন এই মামলাটা হয় এজাহারভুক্তি করার আগে তিনি দেখেন যে যেই লোক ধর্ষক সে এলাকার কোনো স্থানীয় গণ্যমান্য নেতা, চামচা অথবা কোনো রাজনৈতিক নেতার বা এমপির বা খালুর, মামুর, বাগিনা, বিচি নেতা তার কোথাও কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। যদি থাকে তাহলে এই মামলার মোড় অন্যদিকে ঘুরে। কিছু কিছু ক্ষেত্রে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কোনো নেতা অথবা নেত্রী যখন এটাতে নাক গলান তখন হয়তো এটা একটা ক্রাইটেরিয়াতে যায়, কিন্তু তারপরেও ধর্ষণের শাস্তিটা ওই রকমভাবে কোনো সরকার এই পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। ফাঁসি, মৃত্যুদণ্ড দেওয়া, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার মধ্যে একটা বীভৎস রূপ ক্রিয়েট করা যেতে পারে। আমার মনে হয়, আমার সাথে অনেকেই হয়তো একমত পোষণ করবেন, কারণ আমিও একজন কন্যা সন্তানের পিতা, আমিও একজন বোনের ভাই, আমি একজন স্ত্রীর স্বামী, নিশ্চয়ই আমার মতন এরকম সবারই পরিচয়টা। আমরা চাই ধর্ষণ যখন হবে এটার জন্য একটা কঠিন ভয়াবহ একটা শাস্তি ক্রিয়েট করা হোক। যেমন ধরেন প্রযুক্তির এখন যুগ, এখন মানুষ মানে আপনার কি বলা হয় যে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, আরও নানান ধরনের ইমো, ভাইবার, বক্কর যা আছে সব দেখে। একটা ধর্ষককে যখন শাস্তি দেওয়া হবে এই শাস্তিটা লাইভলি হইতে হবে। এটা লাইভ, যতগুলো টিভি চ্যানেল আছে, যতগুলো ইউটিউব চ্যানেল আছে, সবাই একযোগে এটা সম্প্রচারিত করবে। ধর্ষকের শাস্তি কি হবে? এমন কঠিনতর শাস্তি তাকে দিতে হবে, একবারে মাইরা ফেলা যাবে না। ধরুন একবারে মাইরা ফেললো, মরে গেল, শেষ, টাপাক করে। তারে ধীরে ধীরে মারতে হবে। নাম্বার ওয়ান, তারা মারার পরিকল্পনা হিসেবে আমার কাছে নানান ধরনের মানে খুব কঠিন কঠিন আইডিয়া আছে। ধরেন একটা ধর্ষক, তারে সরাসরি ফাঁসি বা গুলি করা গেল না, তারা পাথর দিয়ে ঢিল মারা, সেটাও না, আরও কঠিন। ধরেন তার পুরো শরীর একদম পোচাইয়া, লবণ মরিচ পেস্ট করে লাগাইয়া তার বাঁশের মধ্যে একদম খাম্পার মধ্যে ঝুলাই দিল, ওইখান থেকে আপনার লাইভ টিভি ক্যামেরাটা আপনার ব্রডকাস্ট করবে। তারে কতক্ষণ পরে পরে জিজ্ঞানো হবে লাউড স্পিকারে, হোয়াটস ইউর ফিলিং, কেমন অনুভব করছেন। হ্যাঁ, তারপর তারা ওই বাঁশ খাম্পা থেকে নামাইয়া আবার পচাইয়া আবার এরকম মনে করেন পেস্ট লাগাই দিয়া, ছোট বাচ্চাদের জন্য ধরেন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে ঢিল মারার জন্য। তারা চিলে, শকুনে, কাকে ঠোকরে ঠোকরে খাবে। এই শাস্তিটা যখন লাইভলি আপনার প্রচারিত হবে, লাইভলি, তারপর তার উপরে কুত্তা ছেড়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, মানে ওই যে স্পেশাল ট্রেন ডগ যেগুলো থাকে, এরকম এরকম বিভৎস শাস্তি যতক্ষণ সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে ততক্ষণ কিন্তু এই ধর্ষণ আপনি বন্ধ করতে পারবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের মধ্যে এই যে বিভেদ আছে, যে কোনো ছাত্রী ধর্ষিত হলে ছাত্রছাত্রীরা আন্দোলনে যাবে, সাধারণ গার্মেন্টসের কোনো শ্রমিক ধর্ষিত হলে সেখানে কেউ যাবে না, সাধারণ কোনো গৃহবধূ ধর্ষিত হলে সেইখানে কেউ যাবে না। যাবার আগে আবার আওয়ামী লীগ, বিএনপি চিন্তা করবে, কে জামাতের কর্মী চিন্তা করবে। এই যে ডিভাইডেশন, এগুলার কারণে এই দেশের ধর্ষকরা টের পাইয়া গেছে যে না, কোনো রকমে যদি একটা আকাম করতে পারি তাহলে আসলে আমার শাস্তির ব্যাপারটা কিচ্ছু হবে না। নাম্বার টু হচ্ছে অনেক সময় ধর্ষকরা ধরা পড়ার পরেও শাস্তি হয় না। এখন শাস্তি না হওয়ার পিছনে একটা শ্রেণীর সবচেয়ে বড় দায়ী কালো কোটধারী যেই উকিল আছেন, মিথ্যা কথার চরম খনি, সবাই না, বাট 98% উকিল এখন এরকম করেন। ভাই, ধর্ষকের পক্ষে যেই উকিল ওকালতি করতে যাবে তারে ধৈরাইন না, তার কপালের মধ্যে একদম লোহা গরম করে ধর্ষকের সহযোগীর মতন একটা সিল তার কপালে আর গালে মাইরা দিতে হবে। তে তো আর বোরকা ইউজ করবে না, মহিলা হলে হয়তো বোরকা ইউজ করে ফেলতে পারে। পুরুষ উকিল হলে তার এরকম এরকম চিহ্ন দিয়ে দিতে হবে, যাতে সে যেখানেই যায় তার সারা জীবন তার দেখলে যাতে মানুষ থু মারে তার মুখ বেড়াইয়া। এরকম কঠিন শাস্তি দিতে হবে। ধর্ষকের পক্ষে কোনো পুলিশ অফিসার, কোনো আইন শৃঙ্খলার বাহিনী নিয়োজিত ব্যক্তি বা কোনো জাজ, তারা যদি ধর্ষকের পক্ষে কোনো রায়কে প্রভাবিত করে তাদেরকেও সেম অবস্থায় আপনার এরকম সিল মাইরা দিতে হবে, বুঝছেন? মানে কঠিন শাস্তি, কিন্তু এগুলো বাস্তবায়ন কে করবে? যেই দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, যেই দেশে নারী উন্নয়নের বিষয়টা শতভাগ নিশ্চিত হয়ে গেছে, সেই দেশে নারীরা এখনো কেন ধর্ষিত হবে? আর যারা বলেন পোশাক আশাকের ব্যাপার, তাদের বিষয়টা আলাদা। তবে যাবার আগে আমাদের বন্ধুর উদ্দেশ্য একটা কথা বলে যাই, আপনারাও নিজে ব্যক্তিগতভাবে সচেতন হবেন পোশাক আশাকের ব্যাপারেও। নাম্বার টু হচ্ছে 2 4 5টা করে প্রেম করা বন্ধ করেন। এখনকার পোলাপাইন কার মন যে কেমন
95% ক্ষেত্রে দেখা যায় যে পিছনে 2-4 জনের সাথে প্রেম ছিল, কখন কে আইসা কোন আকাম করে দিয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আল্লাহ আমাদের সকল বোনদেরকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম।